শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। সো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সার্ভিং সাবজেক্টটা করতেছিলাম, সার্ভিং 1। সে সার্ভিং 1-এর ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের বিগত ক্লাসগুলো যারা করছি তারা বুঝতে পারবো। লাস্ট আমি যতটুকু আলোচনা করছিলাম সেই আলোচনায় আমি থাকতে চাচ্ছি। অর্থাৎ আমরা লাস্ট আলোচনা করছিলাম সুঠাম ত্রিভুজ কোনটা, অসুঠাম ত্রিভুজ কোনটা। সুঠাম ত্রিভুজ এবং অসুঠাম ত্রিভুজের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে। সো আমরা সুঠাম এবং অসুঠাম ত্রিভুজ, যেটা আমি বলছিলাম কি সুঠাম ত্রিভুজ কোনটা, আবার একটু আমি স্মরণ করে দেওয়ার চেষ্টা করি। সুঠাম ত্রিভুজ, আচ্ছা, সুঠাম ত্রিভুজ হচ্ছে ওইটা যে ত্রিভুজের কোনো কোণই 30 ডিগ্রির কম নয়, অর্থাৎ 30 ডিগ্রির চাইতে বেশি, এবং 120 ডিগ্রির বেশি নয়। তার মানে যে ত্রিভুজের কোনো কোণই কি 30 ডিগ্রির কম নয় এবং 120 ডিগ্রির বেশি নয়, এই অবস্থা হলে আমরা সেটাকে বলবো সুঠাম ত্রিভুজ। আচ্ছা, আমার সাথে কে কে জয়েন করছেন, কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস মাধ্যমে জানাবেন প্লিজ। আচ্ছা, তাহলে সুঠাম ত্রিভুজটা কিন্তু আমি অলরেডি কিন্তু পেয়ে গেলাম। এবার আসি অসুঠাম ত্রিভুজ কোনটা। অসুঠাম ত্রিভুজ যেটাকে আমি ক্রিজ ত্রিভুজ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। অসুঠাম ত্রিভুজের অপর নাম কি? ক্রিজ ত্রিভুজ। অনেক সময় আসে দেখা গেছে আমরা অসুঠাম ত্রিভুজের ডেফিনেশন জানি কিন্তু ক্রিজ ত্রিভুজের ডেফিনেশন জানি না। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেই, অসুঠাম ত্রিভুজ কোনটা বা ক্রিজ ত্রিভুজ কোনটা, মানে দুইটা যে একই, এই জিনিসটা জানলে কিন্তু আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। এটার কাজ হচ্ছে এর যে কোনো একটা কোণ 30 ডিগ্রির কম অথবা 120 ডিগ্রির বেশি, মানে যে কোনো একটা কোণ হলে হবে। তিনটেও হতে পারে, একটা হতে পারে, দুইটা হতে পারে, মানে যে মিনিমাম একটা কোণে যদি 30 ডিগ্রির কম হয় অথবা 120 ডিগ্রির বেশি হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো অসুঠাম ত্রিভুজ অথবা ক্রিজ ত্রিভুজ। আচ্ছা, তাহলে সুঠাম ত্রিভুজের মধ্যে আমরা যেটা বলছিলাম সেটা বলছিলাম হচ্ছে কি বলছিলাম মনে আছে? সুঠাম ত্রিভুজ হচ্ছে ওইটা যার প্রত্যেকটি কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির ভিতরে, এটাই তো বলছিলাম। এর মধ্যে সুঠাম ত্রিভুজের মধ্যে একটা কথা বলছিলাম যে সমবাহু ত্রিভুজটাকে আমরা উত্তম সুঠাম ত্রিভুজ বলবো। কেন সমবাহু ত্রিভুজটাকে আমরা উত্তম সুঠাম ত্রিভুজ বলবো? কারণ যার তিনটা বাহুই সমান। যার কি? তিনটা বাহুই সমান। এটাও এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, তিনটা বাহু সমান। তিনটা বাহু সমান হলে কি হয়? তিনটা কোণই সমান। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। তার মানে তিনটা কোণই কিন্তু 60 ডিগ্রি। আর এই তিনটা কোণই কিন্তু আমাদের এই সুঠাম ত্রিভুজের 30 থেকে 120-এর ভিতরে কিন্তু আছে, অর্থাৎ 30 ডিগ্রি থেকে কিন্তু শুরু, 120 ডিগ্রির ভিতরে আছে। তো আশা করি বুঝতেই পারতেছি আমরা সমবাহু ত্রিভুজকে আমরা কেন উত্তম সুঠাম ত্রিভুজ বলবো। এটা কিন্তু অনেক সময় ব্যাখ্যা চাওয়া হয়, ব্যাখ্যা চাইতে পারে। এবার আসি আমরা এই যে সুঠাম ত্রিভুজ অসুঠাম ত্রিভুজ এগুলো প্রমাণ করব। আচ্ছা, সুঠাম ত্রিভুজকে অনেক সময় বলা হয় অয়েল কন্ডিশন ত্রিভুজ, সেটাও একটু জেনে নেওয়া ভালো। সুঠাম ত্রিভুজ এটার ইংলিশ যেটা, সেটাকে আমরা বলি অয়েল কন্ডিশন। অয়েল কন্ডিশন মানে অনেক সময় কোশ্চেন করা হয় বা ম্যাথে থাকে বা এমসিকিউতে বা শর্ট কোশ্চেনে থাকে যে অয়েল কন্ডিশন হওয়ার শর্ত কী কী। এই অয়েল কন্ডিশন হওয়ার শর্তটা বা অয়েল কন্ডিশন হওয়ার যে সিস্টেমটা, সেই জিনিসটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা কিভাবে আসে, কখন অয়েল কন্ডিশন, কখন ত্রিভুজটাকে সুঠাম বলতে পারবো, সেটা নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। সো আপনাদের যে কোনো ধরনের প্রবলেমে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনই অ্যান্সার দেওয়ার জন্য। সো আমরা এটা একটা ত্রিভুজ, যেটাকে আমি বলতে পারি কি, আচ্ছা, ABC একটা ত্রিভুজ। আমি ত্রিভুজটা আচ্ছা, তাহলে আমরা ABC একটা ত্রিভুজ পাইলাম, ঠিক আছে। তাহলে এটা A যদি হয়, এটা যদি B হয় আর এটা C হয়, তাহলে ABC ত্রিভুজে সাধারণত আমরা কিভাবে কোণের সাথে বাহু সম্পর্কটা তৈরি করব। সো আমরা কোণের সাথে যদি বাহু সম্পর্ক তৈরি করি,
এ কোণের বিপরীত বাহুটা হবে এ বাহু। আবারও বলতেছি, এ কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? এ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো এ বাহু। তাহলে বি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? এই যে বি কোণ, তার বিপরীত বাহুকে বি বাহু বলবো। এখানে একটা জিনিস ফলো করার বিষয় বা একটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে কিন্তু ভুলেও আমরা এ কোণের বিপরীত বাহুকে বি সি দ্বারা প্রকাশ করব না, মানে যেই কোণ সেই কোণ সংলগ্ন বাহু দ্বারাই আমরা প্রকাশ করব। তাহলে এ কোণের বিপরীত বাহু এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু, এবং সি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো সি বাহু। এভাবে আমরা তিনটা বাহু আগে ফাইন্ড আউট করে নিব কোনটা কোন বাহু। কথা ক্লিয়ার? তার মানে এ বি মানে হচ্ছে সি, বিসি মানে হচ্ছে এ, সি এ মানে হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। এখান থেকে আমরা যদি এ কোণটা ফাইন্ড আউট করতে যাই, এই যে এই কোণের মানটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে কি হবে? আমরা কসের সাহায্যে নির্ণয় করব। তাহলে কস এর ফর্মুলা যখন লিখব, তখন ফর্মুলাটা হবে এ কোণ, যেই কোণটা নির্ণয় করব সেই কোণ সংলগ্ন বাহুর স্কোয়ার মাইনাস হবে। আবারও বলতেছি, যেই কোণ নির্ণয় করব সেই কোণ সংলগ্ন বাহুর স্কোয়ার মাইনাস হবে। তাহলে আমি যখন এ কোণ নির্ণয় করতেছি, তাহলে এ কোণ সংলগ্ন বাহু কোনটা, মানে এ কোণের বিপরীত বাহু কোনটা? এ বাহু না? তার মানে মাইনাসের হবে এ স্কোয়ার, আর পাশাপাশি হবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ তিনটা বাহুর উপরেই আমরা স্কোয়ার দিব, তবে দুইটা যোগ হবে, একটা বিয়োগ হবে। কোনটা বিয়োগ হবে? যেই কোণটা নির্ণয় করব তার বাহুর স্কোয়ারটা বিয়োগ হবে। কথা ক্লিয়ার? আর তাহলে বাকি দুইটা বাহুর গুণফল নিচে হবে দ্বিগুণ আকারে, তাহলে 2bc। তাহলে আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারলাম cos a ইকুয়াল টু cos a ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। শাহাদাত হোসেন, সিভিল টেকনোলজি, ধন্যবাদ। বলছে স্যার অনেক গ্লিজ করছে। গ্লিজ বলতে মানে কি বুঝাইতে চাইছেন? গ্লিজ বলতে এরকম কি বুঝাইতে চাইছেন যে অটো ফোকাসিং হচ্ছে বারবার, এরকম কিছু মিন করতে চাইছেন কিনা সেটা দেখার বিষয়। একটু নেট, অনেক সময় বৃষ্টির দিন তো একটু নেট হালকা হয়তো একটু ডিস্টার্ব করবে, বাট আশা করি আমার কথাগুলো একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবেন। আমি আবারও বলি, আমরা যখন এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে বলবো বি বাহু, এবং সি কোণের বিপরীত বাহুকে বলবো আমরা সি বাহু। এই অনুসারে এখান থেকে আমরা যেটা বের করব, আমরা এই কোণের মানটা যখন বের করব তখন এ বি সি বাহুর মান হয়তো দেওয়া থাকবে আমাদের, তখন আমরা কিন্তু cos a ইকুয়াল টু লিখতে পারবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2bc। আমরা কিভাবে লিখবো? এই যে মাইনাস করব কোনটা, যেই কোণটা নির্ণয় করব সেই কোণের বাহুর স্কোয়ার মাইনাস করব। ভয়েসে সমস্যা হচ্ছে? ভয়েসে প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, একটু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি cos b। যখন আমি বি কোণ নির্ণয় করব তখন কি করব একটু বলবো? যখন বি কোণ নির্ণয় করব তখন সেম থিং, বি এর স্কোয়ারটা মাইনাস করব, আর বাকি দুইটা আমরা প্লাস করব সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডিভাইড বাই হবে 2ca, ডিভাইড বাই হবে 2ca। সেম প্রসেস আমরা কিন্তু এই cos a যেভাবে লিখছি cos b কিন্তু সেমভাবেই লিখছি। তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। এবার ঠিক cos a cos b যেভাবে নির্ণয় করছি, এখন আমরা cos c টাও ঠিক সেভাবেই সূত্রটা লিখব। cos c সমান কি হবে? cos c সমান হবে এই সি বাহুর উপর স্কোয়ার মাইনাস হবে, আর বাকি দুইটা বাহুর স্কোয়ার প্লাস হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই কত হবে? যেই দুইটা বাহুর উপর স্কোয়ার। ও আচ্ছা, ঠিক হয়ে গেছে। আমার আপনার সার্ভারের প্রবলেম ছিল। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। 2ab। তাহলে আমরা কিন্তু তিনটা কোণ, এই যে এ কোণ, বি কোণ, সি কোণ নির্ণয় করতে পারি। এটা যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা কোণ নির্ণয় করার কিন্তু প্রসেসটা পেয়ে গেছি। এভাবে আমরা এখান থেকে এ কোণ, বি কোণ এবং সি কোণ নির্ণয় করে দেখব যে প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির ভিতরে আছে কিনা। যদি ভিতরে থাকে তাহলে আমরা সেটাকে বলবো অয়েল কন্ডিশন, অর্থাৎ সুষম ত্রিভুজ অথবা সুঠাম ত্রিভুজ। আবার আরেকটা জিনিস আমরা একটু জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে আমরা যে কোনো দুইটা কোণ নির্ণয় করেই কিন্তু অপর কোণটা ইজিলি বের করে দিতে পারি, ঠিক কিনা? আচ্ছা, এখানে
আরও দু একটা জিনিস আমি একটু শিখে দেওয়ার চেষ্টা করব, যদিও এগুলো আমাদের এই চ্যাপ্টার রিলেটেড না, বাট আমাদের লাগবে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে একাডেমিক, তার পরবর্তীতে হচ্ছে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা না, ভবিষ্যতে যারা ডুয়েট অ্যাডমিশন টেস্টে আসবো তাদের জন্য যেন উপকার হয়, এর পরবর্তী যারা আমরা জবের জন্য প্রিপারেশন নেব তাদের জন্য যেন উপকার হয়। আমি আগেই বলছি আমার ক্লাসটা আমি এমনভাবে ডিজাইন করার চেষ্টা করি অলওয়েজ, যেটাতে যেন আমরা একাডেমিক লাইফটা, ডুয়েট অ্যাডমিশন লাইফ আর জব প্রিপারেশন লাইফ যেন খুব ভালোভাবে আমরা পার হয়ে যেতে পারি আশা করি। তাহলে ABC, এই ABC ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল, এটা দ্বারা বুঝবো যে ABC ত্রিভুজের আমাদের কী নির্ণয় করতে হবে, ABC ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করবো যদি বলা হয়, তাহলে যেই বাহু যেই কোণ সংলগ্ন, যেমন এ কোণ যদি জানা থাকে, এই কোণ সংলগ্ন বাহু দুইটা হচ্ছে BC, তাহলে আমরা লিখবো হাফ BC সাইন A, হাফ BC সাইন A। বুঝতে পারতেছি? অর্থাৎ এই যে দুইটা বাহু, এই দুইটা বাহু সংলগ্ন কোনটা সেটাকে সাইনে লিখবো, আর দুইটা বাহুর আগে একটা হাফ দিব। সো আশা করি বুঝতে পারতেছি। ঠিক তদ্রূপ আমি এটাকে এটা না লিখে আমি এটাও লিখতে পারি যে হাফ, যখন আমি বি কোণ নিচ্ছি তখন এ আর সি আসতেছে, তার মানে হাফ CA সাইন B। অথবা আমি যখন এই কোণটা নিব তখন আমি লিখতে পারি হাফ AB সাইন C। যদি এটা এই চ্যাপ্টার রিলেটেড না এই জিনিসটা, তারপরেও আমরা এই চ্যাপ্টারে একটু দেখাই দিলাম, যেহেতু একই সূত্র এখানে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সো আশা করি বুঝতেই পারতেছি। এখানে কিন্তু আমাদের কি আছে, হাফ BC সাইন A, হাফ CA সাইন B এবং হাফ AB সাইন C। এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, যখন যে কোণ নির্ণয় করব তার সাথে সাইন, আর বাকি দুইটা বাহুর আমরা গুণ করে অর্ধেক দ্বারা গুণ করে দিব। আশা করি তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল নিরূপণ করতে পারবো চাইলে, অথবা আমরা যদি বলা হয় ত্রিভুজটি সুঠাম কিনা সেটাও নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দুই একটা বার ম্যাথ করার চেষ্টা করি, তাহলে আশা করি আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যদি ম্যাথ করি, আমাদের এখানে বলছে যে একটি ত্রিভুজের বাহুত্রয়, মানে তিনটা বাহুর মান, একটি ত্রিভুজের বাহুত্রয় হচ্ছে 12 মিটার, 13 মিটার এবং 3 মিটার। বলছে যে একটি ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে 12 মিটার, 13 মিটার এবং 3 মিটার হলে ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ কিনা, অথবা অনেক সময় বলা হয় অয়েল কন্ডিশন কিনা। তাহলে এই হলো ম্যাথ। এরকম ম্যাথ কিন্তু আসে, আমাদের পরীক্ষায় এরকম ম্যাথ কিন্তু আসে। সো আমরা চেষ্টা করব ম্যাথটাকে একটু ব্যাখ্যা করার জন্য। একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা বাহু হচ্ছে 12 মিটার, একটা 13 মিটার, আর একটা হচ্ছে 3 মিটার। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি আমার মতো করি। আচ্ছা, এখন তিনটা বাহু দেওয়া আছে, কোন বাহুকে কি ধরবো আমি নিজেও জানি না এখনো। যেহেতু আমরা জানি না, তাহলে আমরা প্রথম ধরে নেই, লেট A equal to 12 মিটার, B equal to 13 মিটার and C equal to 3 মিটার। আমি তিনটা বাহুকে ABC দ্বারা প্রকাশ করছি। সো আমি ত্রিভুজ, এটাকে A, এটা B, এটা C। আচ্ছা বলি তো, এ কোণের বিপরীত বাহুকে আমরা কি ধরবো? এ কোণের বিপরীত বাহুকে কি ধরবো? এতক্ষণ কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আসলে মানে যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে তারা কিন্তু পারার কথা। এ কোণের বিপরীত বাহুকে আমরা এ ধরবো, বি কোণের বিপরীত বাহুকে আমরা কি ধরবো? বি কোণের বিপরীত বাহুকে আমরা বি ধরবো, সি কোণের বিপরীত বাহুকে আমরা সি ধরবো, মানে বাহু আকারে প্রকাশ করব। এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? সি বাহু বলবো। এখন এ বাহুর মান কত দেওয়া আছে? এ বাহুর মান দেওয়া আছে 12 মিটার, বি বাহুর মান দেওয়া আছে 13 মিটার এবং সি বাহুর মান কত দেওয়া আছে? সি বাহুর মান দেওয়া আছে 3 মিটার। তাহলে এই হলো তিনটা আমাদের বাহু দেওয়া আছে। এবার আমরা ক্রমান্বয়ে এ কোণ, বি কোণ, সি কোণ বের করব। প্রথম আমি যে কোনো দুইটা কোণ নির্ণয় করলে কিন্তু অপর কোণটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি উই গেট অর উই নো, আমরা কি জানি?
কস এ যখন লিখবো তখন বলছিলাম কি মনে আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc। আমরা বলছিলাম কি কস ইকুয়াল টু কি লিখবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc। হ্যাঁ সাদাত হোসেন অনেক ধন্যবাদ। এ ইকুয়াল টু হবে বিসি, এ ইকুয়াল টু হবে বিসি। গুড। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি, কস এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বি এর ভ্যালু হচ্ছে 13 স্কোয়ার, সি এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার, এর ভ্যালু 12 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 13 ইন্টু 3। আচ্ছা শাহাদাত হোসেন বা যারাই আসি একটু ক্যালকুলেশন করে বলি তো এটার ভ্যালু কত, এইটা ক্যালকুলেশন করলে কত আসবে, অর্থাৎ কস এ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা। আগে কস এ ইকুয়াল টু লিখি, তারপর ওইখান থেকে আমরা এ কোণের মান বের করব। তাহলে এতটুকুর ভ্যালু এই যে 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 13 ইন্টু 3, এটাই একটু ক্যালকুলেশন করলে কত আসবে সেটা একটু বলি। ঝটপট কমেন্টসের মাধ্যমে একটু জানাই। জাস্ট ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, যখনই ক্লাস করায় অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কারণ আমাদের ডিপার্টমেন্টে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা শিখবো। আর ম্যাথগুলো আমরা এমনভাবে শিখবো যেন সেটাই বললাম লাইফে কোনো দিন না ভুলে যাই। সেক্ষেত্রে হচ্ছে একটু সাথে সাথে খাতা কলমে উঠানোর চেষ্টা করব। খাতা কলমে উঠাইলে আমাদের আরও ভালো লাগবে জিনিসটা, পরবর্তীতে বুঝতেও সুবিধা হবে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি, এখানে এই যে কস এ ইকুয়াল টু কত লিখবে, এই যে লাল দাগের ভিতরের অংশটুকুর ভ্যালু কত সেটা আমি জানতে চাচ্ছি, সেটা একটু ক্যালকুলেশন করে বলবো প্লিজ। লাল দাগটার ভ্যালু কত সেটা একটু ক্যালকুলেশন করে বলবো। আচ্ছা কেউ কি ক্যালকুলেশন করছি? হ্যাঁ শাহাদাত হোসেন অলরেডি ক্যালকুলেশন করছে, সে বলছে 0.4359, 0.4359। ওকে লিখলাম 0.4359। তার মানে আমি কস এ ইকুয়াল টু পাইলাম। এবার এ ইকুয়াল যদি আমি কসটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে ইনভার্স আকারে যাবে, তাহলে কস ইনভার্স 0.4359 ক্যালকুলেটরে ক্লিক করলে কত আসে, কস ইনভার্স 0.4359 দিলে কত আসে। এবার এই ক্যালকুলেশনটা করে বলি, কস ইনভার্স 0.4359 দিলে কত আসে ক্যালকুলেশন করি। আমরা এই ভাগে কস বি এর ফর্মুলাটা আমরা লিখে ফেলি। সেক্ষেত্রে আমি কস বি ইকুয়াল টু কি লিখতে পারি, কস বি ইকুয়াল টু আমি জানি যে এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেই কোনটা বের করব তার বাহুর স্কোয়ার মাইনাস করব, বাকি দুইটা প্লাস করব, ডিভাইড বাই হবে 2ca। সো একটু বলি এখানে কস ইনভার্স এটা দিলে রেজাল্টটা কত আসে, সেটা কত ডিগ্রি হয় সেটা একটু বলবো, আর এই দিক দিয়ে ভ্যালুগুলো ইনপুট করব। আর সেম থিং কস বি ইকুয়াল টু সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার প্লাস এ এর ভ্যালু হচ্ছে 12 স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 13 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 12 দিলে কস বি এর ভ্যালু কত আসে, কস বি এর ভ্যালু কত আসে সেটাও একটু কমেন্টসের মাধ্যমে জানাবো। প্রথমটা হচ্ছে এ আমাদের ক্যালকুলেশন করলে কত হয় এখনো কি বলতে পারি নাই নাকি, (64.15 ডিগ্রি। ভেরি গুড, 64.15 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু এ কোণটা পেয়ে গেছি। এখন দেখার বিষয়, যদি এ কোণটা কোনো অংশে 30 ডিগ্রির কম হইতো তাহলে আমাদের বাকি অঙ্ক করা লাগতো না। এ কোণ যদি কোনো অংশে 30 ডিগ্রির কম হতো তাহলে বাকি অঙ্ক করা লাগতো না। আচ্ছা কস বি এর ভ্যালু কত সেটাও একটু ক্যালকুলেশন করি। ঠিক তদ্রুপ এখন যদি বি কোণটাও আমাদের 30 ডিগ্রির কম হয় তাহলেও করতে হবে না, বা 120 ডিগ্রির বেশি হলেও করতে হবে না, কারণ যে কোনো একটা কোণ যদি 30 ডিগ্রির কম হয় অথবা 120 ডিগ্রির বেশি হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অসুঠাম ত্রিভুজ বা ক্রিস ত্রিভুজ বা অয়েল কন্ডিশন নয়। তাহলে আমরা এ কোণ পেয়ে গেলাম। এবার বি কোণ বের করার জন্য কস বি এতটুকুর মান কত, কস বি ইকুয়াল কত লিখতে পারি, এই ভ্যালুটা কত, কস বি ইকুয়াল টু কত, কস বি কত ক্যালকুলেশন করি।
কস বি ফেসে, হ্যাঁ কস বি 0.222 আসে, মাইনাসের আসে নাকি? আচ্ছা আসতে পারে, অস্বাভাবিক কিছু না, মাইনাসের 0.222। তাহলে বি ইকুয়াল টু আমরা লিখতে পারি কস ইনভার্স মাইনাসে 0.222। ক্যালকুলেশন করলে কত আসে? শিফট কস দিয়ে অ্যান্সার ক্লিক করে শাহাদাত হোসেন শিফট কস লিখলে তারপরে অ্যান্সার ক্লিক করলে আমরা বি কোণের মান পেয়ে যাব। বি কোণের মানটা কত সেটাও একটু আমি জানতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি অ্যাঙ্গেল? সো আমরা এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, তারপর আমরা কি লিখতে পারি? এখানে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি, এখানে লিখতে পারি যে উই গেট, যদি আমরা নিচে লিখবো, বোর্ডে জায়গা নাই কিন্তু আমি এই জায়গাটাতে লিখতেছি, আমরা কি পাই? আমরা পাই অথবা আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এ কোণের মান হচ্ছে 64.15 ডিগ্রি, আর বি কোণের মান কত আসছে? বি কোণের মান, গুড, ভেরি গুড, 102.8 ডিগ্রি। ওকে, তার মানে আমাদের বি কোণের মানও আমরা পেয়ে গেছি কত? 102.8 ডিগ্রি। তার মানে আমি বি কোণের মান বসে দিতে পারি 102.8 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, তার মানে এখানে ক্যালকুলেশন করলে ইজিলি কিন্তু আমরা সি কোণের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সি কোণের ভ্যালু কত? 180 থেকে 64 এবং 102 যোগ করে আমরা যদি মাইনাস করে দেই তাহলে কত আসে? সি কোণের ভ্যালু কত আসে সেটা একটু বলবো। সি কোণের ভ্যালু কত? সি কোণের ভ্যালু কত আসে? সি কোণের ভ্যালু যদি আমরা 30 ডিগ্রির কম অথবা 120 ডিগ্রির বেশি হয় তাহলে আমরা সেটা বলতে পারবো ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ নয়, ত্রিভুজটি অসুঠাম ত্রিভুজ। তাহলে ক্যালকুলেশন করে বলে ফেলি 180 থেকে 64.15 আর 102.8 বাদ দিয়ে দেই। বাদ দিয়ে দিলে কিন্তু আমরা ইজিলি সি অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় আছে, আমি ঠিক যেভাবে কস এ বের করছি, কস বি বের করছি, ঠিক তদ্রূপ কিন্তু আমি কস সিও বের করতে পারি, ঠিক না? ঠিক তদ্রূপ আমি যদি কস এ, কস বি, কস সি, অর্থাৎ তিনটা থেকে আমি এ কোণ, বি কোণ, সি কোণ, তিনটা কোণই যখন আমি বের করব, তিনটা কোণ বের করলে কিন্তু আমি তাও পারবো, অথবা আমি যে কোনো দুইটা কোণ বের করে বাকি কোণ ইজিলি বের করব। 13 ডিগ্রি। ওকে, ইজিলি আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি? 13 ডিগ্রি। তার মানে সি কোণের ভ্যালু 13 ডিগ্রি, যেটা কি, যেটা 30 ডিগ্রি এর সাথে কম, যেটা কি 30 ডিগ্রি এর সাথে কম। তার মানে আমরা কি জানি? আমরা অসুঠাম বা ক্রিস ত্রিভুজের ডেফিনেশন অনুসারে জানি যে ত্রিভুজের কোনো একটি কোণ, সব কোণ হতে হবে না, কোনো একটি কোণ 30 ডিগ্রি এর কম অথবা 120 ডিগ্রির বেশি, সেটাকে আমরা অসুঠাম ত্রিভুজ বলবো অথবা ক্রিস ত্রিভুজ বলবো। আরেকটা বিষয় হচ্ছে সুঠাম ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ, খেয়াল রাখতে হবে এখানে সুঠাম ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণই 30 ডিগ্রির বেশি হতে হবে এবং 120 ডিগ্রি কম হতে হবে। সেটা 30 ডিগ্রির একটা কোণও যদি 30 ডিগ্রি কম হয় তাহলে হবে না। সুঠাম ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই হতে হবে, আর অসুঠাম ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা কোণই যদি 30 ডিগ্রির কম অথবা মোর দেন 120 ডিগ্রি হয় তাহলে আমরা ইজিলি সেটাকে বলতে পারবো অসুঠাম ত্রিভুজ। আচ্ছা, এ বি সি। ওকে, গুড, ভেরি গুড। সাধারণ অনেক ধন্যবাদ ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি, সুতরাং ত্রিভুজটি সুঠাম নয়, সুঠাম নয়। আমাদের কাছে জানতে চাইছি ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ কিনা, তাহলে আমরা লিখবো ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ নয়। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এই টাইপের আমরা আরেকটা ম্যাথ করব, দেখি। একটা তো করলাম সুঠাম ত্রিভুজ কিনা, আরেকটা করবো এখন মানে সুঠাম নয় বা অয়েল কন্ডিশন কিনা, এরকম আরেকটা ম্যাথ করি, তাহলে আমাদের ম্যাথটা একদম ভালোভাবে হবে। হ্যাঁ, সাদাত হোসেন ধন্যবাদ। অসুঠাম ত্রিভুজ। এবার বলছে যে কোনো ত্রিভুজের তিনটা বাহু যদি 8 মিটার, 10 মিটার এবং 12 মিটার হয়। আচ্ছা, 12 মিটার, 10 মিটার এবং 8 মিটার হয়। কি বলছে? একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা 12 মিটার, একটা 10 মিটার আর একটা 8 মিটার যদি হয়, তাহলে ত্রিভুজটি অয়েল কন্ডিশন কিনা। আমাদের কাছে জানতে চাইছে ত্রিভুজটি অয়েল কন্ডিশন কিনা। ত্রিভুজটি
আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা সেম প্রসেসে চলে যাব। এটাকেও আমরা কি লিখব, এ বি সি, আর এখানে আমরা ধরে নিব যে লেট এ ইকুয়াল টু 12 মিটার, বি ইকুয়াল টু 10 মিটার অ্যান্ড সি ইকুয়াল কত মিটার ধরবো, 8 মিটার ধরবো। এখানে আগের মতো এ কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে এ বাহু, এ বাহুর মান হচ্ছে 12 মিটার, বি কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে বি বাহু, যার মান হচ্ছে 10 মিটার, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু, যার মান হচ্ছে 8 মিটার। তাহলে আমরা তিনটা ত্রিভুজের তিনটা বাহুর মান আবারও দেওয়া আছে, তিনটা বাহুর মান পেয়ে গেলাম। এবার সেম থিং আগের মতোই আমরা কি জানি, আমরা কিন্তু ইজিলি লিখতে পারি। আমরা জানি কি, কস এ কোণ যখন আমি বের করব, এ কোণ সমান আমি জানি কি, এ বাহুর উপর স্কোয়ার মাইনাস করব, বাকি দুইটা স্কোয়ার প্লাস করব, ডিভাইড বাই 2bc। ফর্মুলাটা কিন্তু লেখার সিস্টেমটা আমরা এভাবেই বলছিলাম। তাহলে কস এ ইকুয়াল টু কী হবে, কস এ ইকুয়াল টু ভ্যালুগুলো ইনপুট করি। বি ভ্যালু কত, বি এর মান হচ্ছে 10, সি এর ভ্যালু কত, সি এর মান হচ্ছে 8, মাইনাস এ এর মান হচ্ছে 12 স্কোয়ার, ডিভাইড বাই 2 ইন্টু 10 ইন্টু 8। এখন সেম থিং আগের মতো ক্যালকুলেশন করি, বলি কস এ ইকুয়াল টু কত, আগের মতো ক্যালকুলেশন করি। ও নাইস, অলরেডি ক্যালকুলেশন করে ফেলছে। এ ইকুয়াল টু 41.41 ডিগ্রি নাকি? আচ্ছা, তার মানে আমরা তাহলে সরাসরি, আচ্ছা কস এ ইকুয়াল টু কত সেটা একটু বলি বিস্তারিত, কারণ অনেকে হয়তো পরে দেখবে। এটার ভ্যালু কত, তার পরবর্তীতে আমরা না হয় সরাসরি ওটা লিখবো। এটার ভ্যালুটা কত একটু ক্যালকুলেশন করে বলি। সাদা হোসেন কস এ পেয়ে গেলাম, ঠিক তদ্রুপ আমি কি পেয়ে যাব, কস এর পরে কস বি। আচ্ছা এবার কস বি, এবার সি কোণটা বের করি। তাহলে সি কোণ যদি লিখি তাহলে লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। তাহলে এখানে কস সি ইকুয়াল টু ভ্যালুগুলো ইনপুট করে দেয়, 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 12 ইন্টু 10। সো কস সি ইকুয়াল টু হোয়াট, আচ্ছা 0.75। গুড, তার মানে এখানে আমরা লিখতে পারি 0.75। তাহলে এখান থেকে ইজিলি এ ইকুয়াল টু আমরা কীভাবে লিখবো সেটা একটু বিস্তারিত ভেঙে লিখে দিচ্ছি, কারণ যেন কারো বুঝতে অসুবিধা না হয়। এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস ইনভার্স 0.75, আর এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল 41.41 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু এ কোণের মান, অর্থাৎ এ ভ্যালুর মান, এ কোণের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক না, এ অ্যাঙ্গেলের মান। এবার কস সি ইকুয়াল টু কত সেটা একটু বলি। কস সি ইকুয়াল টু ঝটপট একটু বলি, কস সি এর ভ্যালু কত, কস সি এর ভ্যালুটা কত হবে, cos c এর ভ্যালু 0.125। গুড, 0.125। তাহলে সেম থিং সি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স 0.125 ইকুয়াল কত ডিগ্রি, সি এর ভ্যালু কত ডিগ্রি সেটা একটু এবার বলি। সি এর ভ্যালু কত ডিগ্রি সেটা একটু বলবো। সি এর ভ্যালু পেয়ে গেলে আমরা ইজিলি আগের মতো কি করব, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে এ কোণ, হ্যাঁ সি 82.82 ডিগ্রি, 82.82 ডিগ্রি। তাহলে আমি এ কোণ পেয়ে গেলাম, সি কোণ পেয়ে গেলাম। এবার ঠিক তদ্রুপ খুব সুন্দর করে কিন্তু আমি লিখতে পারি কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জানি আমরা 180 ডিগ্রি। তাহলে এ কোণের মান হচ্ছে 41.41 ডিগ্রি, প্লাস বি কোণ জানি না, সি কোণ 82.82 ডিগ্রি, 180 ডিগ্রি। সো বি কোণ ইকুয়াল টু হোয়াট, এখন বি কোণের মান কত, হ্যাঁ 82.8219, ওকে সমস্যা না, 82.282 ধরা যায়। এবার আমরা বি কোণের মান কত, 180 ডিগ্রি থেকে ওই দুইটা বাদ দিয়ে দেই। বি কোণের মানটা কত হবে,
55.77. Okay, so 55.77 degree, 55.77 ডিগ্রি। তার মানে তিনটা কোণ একটু খেয়াল করি তো, এ কোণ 30 ডিগ্রির বেশি 120 ডিগ্রির কম, বি কোণ 30 ডিগ্রির বেশি 120 ডিগ্রির কম, সি কোণ 30 ডিগ্রির বেশি 120 ডিগ্রির কম। তার মানে তিনটা কোণে কি 30 ডিগ্রির বেশি 120 ডিগ্রির কম। তার মানে আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারি কি ত্রিভুজটি অয়েল কন্ডিশন। সো দ্য ট্রায়াঙ্গেল ইজ অয়েল কন্ডিশন। এখানে লেখাটা এইভাবে লিখবো, সো দ্য ট্রায়াঙ্গেল ইজ, অথবা ত্রিভুজটি বাংলায় লিখলে ত্রিভুজটি লিখবো। সো দ্য ট্রায়াঙ্গেল ইজ অয়েল কন্ডিশন, ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেলটা কি অয়েল কন্ডিশন কিনা সেটা জানতে চাইছে। আমরা কিন্তু আশা করি এই টাইপের ম্যাথ আসলে পারবো। গুড, ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ। তাহলে আমি একটা হোমওয়ার্ক এবার দিয়ে দেই। হোমওয়ার্কটা একটু বাসায় করব, বাসায় করে দেখব যে ত্রিভুজটি কি সুঠাম ত্রিভুজ কিনা। নেক্সট ক্লাস আমাকে বলতে হবে। সেটা 14 মিটার, 10 মিটার এবং 12 মিটার। 14, 10, 12 যদি হয় তাহলে ত্রিভুজটি অয়েল কন্ডিশন কিনা সেটা একটু নেক্সট ক্লাসে বলতে হবে। সো এটা আমাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার এখানেই ক্লোজ করলাম। সেকেন্ড চ্যাপ্টারের এই ম্যাথগুলো ভালোভাবে করব। হ্যাঁ, আশা করি এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে যেই সব চ্যাপ্টার ম্যাথ আছে খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করবো। আর থিওরিটিক্যাল জিনিসগুলো একটু বুঝে, যেটা বোঝার দরকার সেটা বুঝে আলোচনা করবো। তাহলে হোমওয়ার্কটা একটু লিখে নেই, এটা SW আমাদের। তাহলে আমাদের অলরেডি 2টা চ্যাপ্টার শেষ, ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার 2টা চ্যাপ্টার শেষ। এখন আমরা যেটা শুরু করব সেটা হলো থার্ড চ্যাপ্টার। আচ্ছা, থার্ড চ্যাপ্টারটা কি হবে? থার্ড চ্যাপ্টার যেটা নিয়ে আলোচনা, আচ্ছা শাহাদাত হোসেন, আপনার সাথে যারা, আপনি তো কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার নাকি? শাহাদাত হোসেন, আপনি কি থার্ড সেমিস্টার? ইনশাআল্লাহ। শাহাদাত হোসেন, আপনি কি থার্ড সেমিস্টার কিনা সেটা বলবেন। থার্ড সেমিস্টার হলে আপনার সাথে যারা আছে বাকিরা ক্লাসে আসতেছে না কেন বা বাকিরা ক্লাস করছে না কেন সেটা একটু ওনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। মানে যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন আপনি ফার্স্ট সেমিস্টার, ওকে সমস্যা না। আপনার ফার্স্ট সেমিস্টারের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলবেন। মূল কথা হচ্ছে এই যে সাবজেক্টগুলো, আমি যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি সাধারণত আমাদের ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো, এগুলা অনেক বেশি ইফেক্টিভ হবে। আর সৌভাগ্য, আপনার নিঃসন্দেহে সৌভাগ্যবান, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জবটা মানে অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য। 10ম গ্রেড, বুঝতে পারতেছেন? আমি যদি একটু যদি আপনাকে বিস্তারিত বলতে যাই, সেটা হচ্ছে আমাদের একটু খেয়াল করেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, বুয়েট থেকে পড়াশোনা করে, বা আপনার ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করে, বেস্ট ইউনিভার্সিটিগুলোর নামই বললাম। সবাই কিন্তু দেখা গেছে কি এখন কিসে যাচ্ছে, সবাই চেষ্টা করতেছে আপনার এই যে BCS দেওয়ার জন্য, ঠিক না? এই যে BCS দিয়ে কী করতে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে 3বার 4বার 3 বছর 4 বছর যাবত অনেক চেষ্টা করে দিন শেষে ওরা কী পায়। মানে আপনি ঢাকা ইউনিভার্সিটির, আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, সে দিন শেষে অনেক পরিশ্রম করতেই থাকে করে এক পর্যায়ে গিয়ে সে হয়তো BCS-এ প্রিলি টিকে, রিটেন টিকে, ভাইভাতে যাচ্ছে। ভাইভাতে গিয়ে সে যদি পাস করে ভাইভা, তাহলে সে কি হচ্ছে, সে 9ম গ্রেডের একটা জব পাচ্ছে। 9th গ্রেড, কততম গ্রেড? 9ম গ্রেড। একটা ব্যাপার চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দেশসারা মেধাবীগুলোই ভর্তি হচ্ছে কিন্তু, হ্যাঁ, অথচ তারা 9ম গ্রেডে জব পাচ্ছে। আর আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবেন সিভিলে, তারা 4 বছর ডিপ্লোমার পরে 10ম গ্রেডে জব পাচ্ছেন, 10th গ্রেড। অথচ ওই ভাইভাতে যে ছেলেটা ভাগ্যের কারণে বাদ পড়বে, যে রিটেনে টিকছে, হয়তো রিটেনে ভালো মার্কসও পাইছে কিন্তু ভাইভা খারাপ হয়েছে, ওই ভাইভাতে খারাপ হওয়ার কারণে সে অনেক সময় কোথাও চাকরি পায় না। আর যদি চাকরি পায়ও, সেই চাকরিটা সে কী পায়? যদি চাকরি পায়ও, সেই চাকরিটা সে পায় হচ্ছে 13 গ্রেড অর 14 গ্রেড।
13তম অথবা 14তম গ্রেডের, সে হয়তো একটা প্রাইমারি স্কুলের টিচার হতে পারে বা অন্য কোনো জায়গায় তাকে নিয়োগ দেয় 13তম 14তম গ্রেডে। চিন্তা করতেছেন আপনি, মানে যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট, তার ক্লাস 5 ট্যালেন্টফুল বৃত্তি, ক্লাস 8 ট্যালেন্টফুল বৃত্তি, এসএসসি এইচএসসি গোল্ডেন এ প্লাস, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে টপ লিস্টেড স্টুডেন্ট, তার পরবর্তীতে সে বিসিএস দিয়ে হয়তো ভাইবা ফেল করছে, ভাইবা ফেল করার কারণে সে কী করতেছে, সে হয়তো প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হয়েছে 13তম বা 14তম গ্রেডে। আর আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর কমপ্লিট করার পরে 10ম গ্রেড হচ্ছেন। আরও সহজ প্রসেস হচ্ছে, দেখেন বুয়েটে ফর্ম টানতে হলে 2টা গোল্ডেন এ প্লাস লাগে, এসএসসি এইচএসসি 2টা গোল্ডেন লাগে, তারপর আপনি বুয়েটে ফর্ম টানতে পারবেন। তারপর ওইখান থেকে আবার বাছাই হয়ে সেরা 10,000 জন পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিলে বুয়েটে টিকার বিষয়, ঠিক না? আর আপনি এখান থেকে চাইলে ডিপ্লোমা করার পরে খুব ইজিলি অনলি 3 পয়েন্ট সিজিপি রাখলেই আপনি ডুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন। ডুয়েটে অ্যাডমিশন টেস্ট দিয়ে যদি আপনি ডুয়েটে চান্স পান, আপনার এসএসসি রেজাল্ট কি, ডিপ্লোমা 3 পয়েন্ট হইলেও এনাফ, মানে বাকিগুলো কিন্তু কেউ দেখতেছে না। মানে আমি জাস্ট যে জিনিসটা বলতেছি, এই যে আপনি 10ম গ্রেডে জব করতেছেন অথবা ডুয়েট অ্যাডমিশন টেস্ট নিচ্ছেন, ডুয়েটে চান্স নিচ্ছেন, চান্স নিয়ে কিন্তু আপনি বুয়েটের সমমান হয়ে যাচ্ছেন। বুয়েটের একটা স্টুডেন্ট আমাদের এরকম অনেক আছে, অনেক আমাদের, আমি তো ডুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা 2019-এ, সেটা আপনাদের বলছিলাম। সো আমাদের অনেক বন্ধুবান্ধবরা এখন জব নিচ্ছে, বা আমাদের অনেক বড় ভাই আছে, দেখেছে একটা পোস্ট, অনলি 1 পোস্ট, সেখানে বুয়েট সুয়েট রুয়েট কুয়েট ডুয়েট সবাই অ্যাপ্লিকেশন করতেছে, কিন্তু ডুয়েটিয়ানের জব হচ্ছে, বুঝতে পারতেছেন? অথচ ওই ব্যক্তিটার কিন্তু এসএসসি ডিপ্লোমা রেজাল্ট আহামরি না, সে কিন্তু বুয়েটে ফর্ম টানার যোগ্যতাই ছিল না তার এসএসসিতে, অথচ সে বুয়েটকে পিছনে ফেলে, বুয়েটের একটা স্টুডেন্টকে পিছনে ফেলে সে কিন্তু ওই জবটা নিচ্ছে। তো আমি জিনিসগুলো কেন বলতেছি যে আপনারা সৌভাগ্যবান, যে বিশেষ করে মানে আমি যেটা বলবো, যেহেতু আমার ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমি সিভিল নিয়েই বলবো, অন্যান্য ডিপার্টমেন্টও ভালো, বাট আমি সিভিল নিয়েই বলবো। সিভিল ইলেকট্রিক্যাল এগুলো মেজর সাবজেক্ট, এদের মানে চাকরির আপনার মাথা নষ্ট চাকরি। কিছুদিন আগে আপনি বুঝতে পারতেছেন, কিছুদিন আগে 647 জন এলজিইডিতে সিভিলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিছে 647 জন। বোঝা যাচ্ছে কি পরিমাণ নিছে। 647 জন কিন্তু খামখেয়ালি কথা না। এই এলজিইডিতে কিন্তু মোট হচ্ছে 1702 জন হচ্ছে সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগে। তার মানে আবারও নিয়োগ আসতেছে। মানে আমি জাস্ট বলতেছি ক্রমান্বয়ে প্রত্যেক বছর কিন্তু, অর্থাৎ 1702 জন করে কিন্তু লাগে। মানে এমন হচ্ছে যে 1702 জন করে রিটায়ারমেন্টে যাচ্ছে, 1702 জন করে লাগতেছে, ব্যাপারটা কিন্তু এমন। তার মানে একটা মাত্র বললাম যেটা 10th গ্রেড, এছাড়া কিছু স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান আছে। যেহেতু আমরা নতুন চ্যাপ্টার আজকে শুরু না করে একটু মানে আমাদের চাকরির বাজারটা নিয়ে একটু কথা বলি। তো স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে স্যালারি মোর দেন 80K, 80,000 টাকার বেশি স্যালারি সিভিল আর ইলেকট্রিক্যালে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব ডিপার্টমেন্টেই আছে, বুঝতে পারতেছেন? 80,000 টাকা, 75,000 টাকা, হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে 60,000, এগুলো অ্যাভেলেবল, এই জবগুলো অ্যাভেলেবল। আপনার কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেগুলো কি কি নাম শুনবেন: পিজিসিবি, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, এই যে ইলেকট্রিক কোম্পানিগুলো আছে, এরা হিউজ বেতন দেয়। এরা আপনারা আরও বেশি, আপনার 7ম গ্রেড 8ম গ্রেড, হ্যাঁ, এরকম টাইপের বেতন দেয়। তো আমি কেন জিনিসগুলো বলতেছি, যত ধরনের এই যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পারমাণবিক কেন্দ্র, মানে মোটামুটি সব জায়গায়, ফায়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র, তারপরে সুন্দরবন গ্যাস সিস্টেম লিমিটেড, বাংলাদেশ গ্যাস সিস্টেম লিমিটেড, মানে ওরা হিউজ বেতন চাকরি দেয়। 80,000 75,000 টাকা বেতনে জব একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের। আমি এই জন্য বলতেছি আপনারা সৌভাগ্যবান, সিভিলের মতো সাবজেক্টে পড়াশোনা করতে পারতেছেন, বা ইলেকট্রিক্যালের মতো সাবজেক্টে পড়াশোনা করতে, অন্যান্য সাবজেক্টও ভালো। তবে আমি যেহেতু জাস্ট সিভিলের টিচার, আমি সিভিল নিয়ে একটু আলোচনা করলাম একটু। তো সিভিল আমাদের হিউজ ফ্যাসিলিটিস আছে, সোজা সাপটা কথা আছে, সিভিল আমাদের হিউজ ফ্যাসিলিটিস আছে। পড়াশোনাটা ভালোভাবে করুন, রেজাল্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট, রেজাল্টও দরকার আছে। আপনার রেজাল্ট যখন ভালো হবে, রিটেন যখন ভালো হবে, ভাইভাতে তখন আপনার জন্য সহজ হবে। সো ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে শুনে শিখুন, আপনি সত্যি সৌভাগ্যবান। মানে
বাংলাদেশে সবচেয়ে বেশি সৌভাগ্যবান আমি মনে করি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সিভিলে যারা ডিপ্লোমা করে তাদের মতো সৌভাগ্যবান বাংলাদেশে আর কেউ নাই চাকরির ক্ষেত্রে। আর আপনি বলুন প্রাইভেট পলিটেকনিক থেকে ফরেনই চান্স কেমন? ফরেনই হিউজ, আপনি চাইলে ফরেনে যেতে পারবেন। আপনি কোন দেশে যাইতে চান? আপনি মোটামুটি যেই দেশে চান বিএসসি করার জন্য খুব ইজিলি আপনি সুযোগ পাবেন। বিশেষ করে চায়না বা ইন্ডিয়া, ওরা তো ইজিলি নিচ্ছে, ইজিলি অ্যাকসেপ্টেবল। জাপান, চায়না, ইন্ডিয়া এগুলোতে আপনি চাইলেই যেতে পারেন। ভালো ভালো ইউনিভার্সিটি বাংলাদেশে, আপনি বুয়েট থেকে ভালো মানের ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। চায়নাতে গিয়ে বুয়েট থেকে ভালো মানের ইউনিভার্সিটি থেকে পড়তে পারবেন আপনি কি বলে এটাকে, জাপানে গিয়ে। সো আমার মনে হয় আপনাকে একটু যদি ভালোভাবে যদি নিজেকে একটু তৈরি করার চেষ্টা করেন, এখন থেকেই চিন্তা চেতনা থাকতে হবে যে আমি কি করব, আমি আমাকে কোন পর্যায়ে দেখতে চাই। আপনি নিজেকে তৈরি করেন, এই নিজেকে তৈরি করার জন্য আমরা তো আসি। আর শহীদ এস এ মেমোরিয়াল, হ্যাঁ ইউরোপের জাপান তো ইজিলি, আমার নিজের কিছু স্টুডেন্ট আছে জাপানে, আমার ব্যক্তিগত কিছু স্টুডেন্ট জাপানে আছে, আর ইউরোপ কান্ট্রিতে অ্যাভেলেবল অনেকেই যাচ্ছে। তো জিনিসটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কী চাচ্ছেন, নিজেকে তৈরি করতে হবে। আপনি ইঞ্জিনিয়ারিং জিনিসটা যদি না শিখতে পারেন তাহলে আপনি বিএসসি করে মজা পাবেন না, তাহলে আপনি জবে গিয়ে মজা পাবেন না। সো এখন থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করেন। আর ভালো লাগার বিষয় হচ্ছে শহীদ এস মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের কথা যদি আমি বলি, ওনারা মানে ওনাদের আমার একটা জিনিস ভালো লাগে, ওনারা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন টিচার খুঁজে বের করার চেষ্টা করছে। অর্থাৎ আপনি গাজীপুরে খোঁজ খবর নিলে সিভিলে নিজের কথা হয়তো হয়ে যাচ্ছে, বাট এক কথায় আমার নাম শুনবেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন মানিক। মানে গাজীপুরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মানে আমি কেমন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কেমন মানের টিচার, ঠিক তদ্রুপ ইলেকট্রিক্যালের যে টিচার আছে, কম্পিউটারের যে টিচার আছে, মানে প্রত্যেকটা টিচার। অর্থাৎ আমরা যারা ডুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা দেখা গেছে ওনাদের এই যে মানে ফাইন্ড আউট করে নেওয়া, ওনাদের চাহিদাটা কিন্তু হচ্ছে অন্য লেভেলে, আপনাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া। তো আমরা আশা করি আপনারা নিজেরাও শিখবেন, আপনার বন্ধুবান্ধবদেরকেও পরবর্তী ক্লাসগুলোতে মানে আমন্ত্রণ জানাবেন, সবাই যেন ক্লাস করে, রেগুলার ক্লাস করলে ভালো কিছু শিখতে পারবে। তাহলে সে আমন্ত্রণ জানায়। আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আগামী শনিবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।